সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 13ই নভেম্বর বুধবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনা শিরোনাম একটু ব্যতিক্রমধর্মী এবং আলোচনাটি আহ, একটু অন্য ধরনের হবে। এবং এই আলোচনা করার পূর্বে আমি একটি বিষয় আপনাদেরকে বলে রাখি। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন আমি পূর্বে কিছু শেয়ার আলোচনা একটি গল্পিক বা সাহিত্যিক মতো আলোচনা করতাম। সেই রকম আলোচনার মধ্যে আমি আলোচনা করছি শেয়ারগুলোর একটা মনের মাধুরী দিয়ে নাম দিয়ে আলোচনা করতাম, যেমন সোনার খনি, হীরার টুকরো, এরকম বিভিন্ন রকমের একটি সাহিত্যিক নাম দিয়ে আমি আলোচনা করতাম। তো সেই আলোচনাটি আসলে আমি আলোচনা করার পর কিছু কিছু শেয়ারে সেই রকম পজিশনই তৈরি হয়েছিল, আপনারা জানেন। সেটি আপনারা দেখেছেন। সেমনি হীরার টুকরো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, ডেল্টা লাইফ নিয়ে। সেটা একটা পর্যায়ে 60-65 লেভেলে আলোচনা করার পর সেটি আমরা একটি সময় দেখেছিলাম 200 মতো অবস্থান হতে। এবং জেনেক্সিল শেয়ারটি সোনার টুকরা নিয়ে আলোচনা করেছিলাম। সেই শেয়ারটিও আমরা 30 লেভেল থেকে 50 লেভেল থেকে আলোচনা করে শেয়ারটি 180 লেভেলও হয়েছিল। তো এইরকম আলোচনা করার পর আমরা অনেকে এটা নিয়ে সমালোচনা করছেন এবং অনেকে অভিভূত হয়েছেন, অভিনন্দন জানিয়েছেন অনেকে, এবং অনেকে এখনও সেই বিষয় নিয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেন এবং বলেন আমাকে। কিন্তু আমি চাই না যে আমার আলোচনা দেখে কেউ বাই সেল করুক বা কেউ লাভ করুক বা ক্ষতিগ্রস্ত করুক, কোনোটাই আমি চাই না। আমি চাই আপনারা আমার আলোচনা দেখে নিজে থেকে সেই সিদ্ধান্ত নেবেন এবং আমার আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না, নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন। তো আমি এই কারণে আমি সেই ঘটনার পর থেকে, সেটা অনেক আগের ঘটনা, তারপর থেকে আমি প্রত্যেকটা ভিডিওতে সতর্কবাণী পুরো অংশই দিয়ে রাখি, যেন আমার এই আলোচনা দেখে কেউ বাই সেল না করেন, নিজে সিদ্ধান্ত নেন। এটা শুধুমাত্র আলোচনাটি এমনি আলোচনার খাতিরেই বা শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্যই আলোচনা হিসেবে প্রকাশ করে থাকি। তাই আমি আজকে যে শিরোনাম নিয়ে আলোচনা করছি সেটি একটি এরকমই আগের মতোই একটি অনেক দিন পর সাহিত্যিক আলোচনা। সেটি হলো, কেউ অন্যভাবে নিবেন না, আমার কাছে মনে হচ্ছে সেটি হীরার টুকরা হতে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এই রকম একটি আলোচনা করার কারণ কি এবং কেন, সেটাই আমি আপনাদেরকে আজকে প্রকাশ করব এবং সেটাই বুঝিয়ে দেব এবং যৌক্তিকভাবে সেটা উপস্থাপন করব। তাই আবারও পুনরায় অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি যে আমার আলোচনা দেখে কেউ বাই সেলের সিদ্ধান্ত নেবেন না, নিজে জেনে বুঝে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। তো আমি আজকে যে শেয়ারটি আলোচনা করব, শেয়ারটির ফিউচার, সম্ভাবনা এবং যৌক্তিক বর্তমান ফান্ডামেন্টাল টেকনিক্যাল পজিশন, ট্রেন্ড সব কিছু বিবেচনা নিয়ে আমি এই বিষয়টি আপনাদের সামনে সিদ্ধান্ত নিয়েছি। কেউ অন্যভাবে নেবেন না, এটার মানে হলো কেউ এটা অন্যভাবে মনে করবেন না। আমার মনে হচ্ছে, আমার নিজের ব্যক্তিগত মনে হচ্ছে শেয়ারটি হীরার টুকরো হতে যাচ্ছে সামনে। তো এটা আমার ব্যক্তিগত মনে হচ্ছে, এটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। তো তার মানে এটা নয় যে এটা অরিজিনালি সেভাবে হতে যাচ্ছে, এটাও আপনাদেরকে বুঝতে হবে। আমি আবারও রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি
লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার এই যৌক্তিক আলোচনাটি অবশ্যই সমস্ত অংশই মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝতে চেষ্টা করবেন, না হলে আলোচনাটা শুনে আপনার কোনো বিষয় বুঝতে পারবেন না। তো আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, আলোচনার প্রেক্ষাপটটা আমি বললাম, পূর্ব হিস্ট্রি বললাম। এবার বিষয়টি শেয়ারটি নিয়ে গভীরভাবে বিশ্লেষণ এবং উপস্থাপন এবং লজিক্যাল বিষয়গুলো তুলে ধরছি। প্রথমে একটি বিষয় আপনাদেরকে মনে রাখা ভালো যে যে কোনো শেয়ারের ইপিএস এবং শেয়ারের ফান্ডামেন্টাল রেশিওগুলো যদি ভালো দাঁড়ায় বা ভালো হয়, তাহলে সেসব শেয়ারগুলো আমরা দেখি প্রাতিষ্ঠানিক ইনভেস্টমেন্ট বৃদ্ধি পায় এবং ফরেন ইনভেস্টমেন্ট বৃদ্ধি পায় এবং এর ফলশ্রুতিতে কি হয়, যদি শেয়ার সংখ্যাটি কম হয় তাহলে শেয়ারটির প্রাইস ধীরে ধীরে ইনক্রিজই করতে থাকে এবং থামে না। আর যদি শেয়ারটি ভারী শেয়ার বা অনেক শেয়ার হয়, সেক্ষেত্রে শেয়ারটির প্রাইস বাড়লেও তেমনভাবে উল্লেখযোগ্যভাবে বাড়ে না। তবে যদি শেয়ারটি পাবলিকের হাতে কম থাকে তাহলে শেয়ারটি কিন্তু উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায় বা বাড়ে, সেটি ইনভেস্টমেন্টের উপরে নির্ভর করে। আবার আরেকটি বিষয় আছে, যদি কোনো কোম্পানির ডিরেক্টররা শেয়ারটি আগে থেকে পারচেস করে থাকেন, বিষয়টি আপনারা গভীরভাবে লক্ষ্য করবেন। যদি কোনো কোম্পানির ডিরেক্টররা ইপিএস ঘোষণার পূর্বে আগে থেকেই তারা কিনে থাকেন ব্যক্তিগতভাবে, তাহলে সেটা অপ্রকাশিত বা কারোর নামে বা আত্মীয়স্বজনের নামে যদি কিনে থাকেন, তাহলে আবার অনেক সময় দেখা যায় শেয়ারটির ইপিএস ভালো দেখিয়ে, ব্যাপক দেখিয়ে শেয়ারগুলো আপলোডিং করে যেগুলো তারা কিনেছেন। তবে এটি যারা করে সেসব ডিরেক্টররা করার পরও কিন্তু এগুলো স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানিতে কিন্তু এই করার পর তারা যদি সেলও করেন তাহলে কিন্তু তেমনভাবে ইফেক্ট হয় না, যদি সেই কোম্পানিগুলো ভালো অবস্থান বা স্ট্রং ফান্ডামেন্টাল পজিশন যুক্ত শেয়ারটি হয়। কিন্তু অনেক সময় আমরা দেখি অনেক কোম্পানির ডিরেক্টররা অপ্রকাশিতভাবে শেয়ার কিনে ভালো ইপিএস দেখে শেয়ারগুলো আপলোডিং বা ডিস্ট্রিবিউশন করে, সেই ক্ষেত্রে সেই কোম্পানি বা শেয়ারটি কিন্তু তলানিতে পড়ে যায়। কিন্তু যদি শেয়ারটি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এবং তাদের রিয়ালিটি থাকে এবং সত্যি তাদের আর্নিং থাকে এবং সত্যিই তারা সেই আর্নিংকে ফ্লো করে বিনিয়োগকারীদের মাঝে, তাহলে কিন্তু শেয়ারটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং ফরেন ইনভেস্টমেন্ট এবং স্মার্ট বিনিয়োগকারীদের ইনভেস্টের দ্বারা এই শেয়ারটি কিন্তু ভবিষ্যতে বড় ধরনের উত্থানে চলে যায়। তো ঠিক আমি আজকে তেমন একটি শেয়ার ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এবং যেই শেয়ারটির এই বর্তমানে হিস্ট্রিগতভাবে ইপিএস হিস্ট্রি অনুযায়ী ইপিএস বর্ধিত হয়েছে এবং তারা অলরেডি যে বিনিয়োগকারীদেরকে ঠকায়নি, ব্যাপক ডিভিডেন্ড দিয়েছে এবং তারা খুব কম সংখ্যক শেয়ার এবং শেয়ারটিতে ফরেন ইনভেস্ট আরও বৃদ্ধির সম্ভাবনা আছে এবং সেটি সবসময় আমরা দেখি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ চার্মিং থাকে। এবং আরও একটি বিষয় যে শেয়ারটি বছরে 2 বার ডিভিডেন্ড দেয়। তো এই ধরনের শেয়ারগুলো কিন্তু যে হীরার টুকরো হবে না বা হয় না সেটা কিন্তু অস্বীকার করা যায় না। তো ঠিক আমি কোন শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করছি বা করতে যাচ্ছি অলরেডি অনেকে বুঝে নিয়েছেন। তো আমার আজকের আলোচনাকৃত শেয়ারটি হচ্ছে ভ্যালুর দিক দিয়ে 35 নম্বরে অবস্থান থাকা লিন্ডে ভিডি। এই লিন্ডে ভিডি শেয়ারটি আপনারা জানেন বছরে 2 বার ডিভিডেন্ড দেয়। একবার অলরেডি তারা দিয়েছে যেহেতু ডিসেম্বর ক্লোজিং এবং তারা 2 বার ডিভিডেন্ড দেয়। তো আমরা আজকে সেটির ভালো অবস্থানটা দেখব। দেখুন গত দিন লেনদেনের ভ্যালুর দিক দিয়ে লেনদেনে 35 নম্বর অবস্থানে ছিল এবং 38,280 ভলিউমে 3,83,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 3 টাকা 90 পয়সার দাম বেড়ে 0.39% ইনক্রিজ করে 992 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বন্ধুরা, এই আলোচনাটি সকলকে অনুরোধ করব মনোযোগ দিয়ে সমস্ত অংশই শুনবেন, কারণ অনেকগুলো বিষয় আমি অলরেডি বললাম এবং আরও অনেক বিষয় আপনাদেরকে সামনে প্রকাশ করব। তো বন্ধুরা, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন
লিন্ডিবিডি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এ ক্যাটাগরির ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার। তাদের ফেড আপ ক্যাপিটাল 15 কোটি এবং 1510 কোটি মার্কেট ক্যাপিটাল, 20 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল, লং টার্মে কোনো লোন নেই, শর্ট টার্মে কোনো লোন নেই, রিজার্ভ রয়েছে 578 কোটি। অসাধারণ। 1976 সালে লিস্টিং হওয়া একটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। নেট অ্যাসেট ভ্যালু 220 টাকা। সুতরাং ন্যাব অনুযায়ী শেয়ারটি কিন্তু 2200 টাকা হলেও তার ফান্ডামেন্টাল রেশিও বহন করবে এবং শেয়ারটির বর্তমানে পি রেশিও ইপিএস অনুযায়ী 1.80, যা সম্ভবত ঢাকা ডিএসসিতে সবচেয়ে কম পি শেয়ার। এবং দেখুন খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটির ইপিএস 550 টাকা 73 পয়সা। এটা ডিসেম্বর ক্লোজিং, সুতরাং একবার তারা অলরেডি ডিভিডেন্ড দিল। জন্য ক্লোজিংয়ের শেয়ার ডিভিডেন্ড দিয়েছে তারা 41% ক্যাশ, মানে 410 টাকা। এবার এই যে ইয়ার এন্ডিংয়ে তারা আবার মার্চে ডিভিডেন্ড দিবে, সেই ক্ষেত্রে তারা 2বার ডিভিডেন্ড হবে এবং দেখুন তাদের ইপিএস এর হিউজ পরিমাণে গ্রোথ, এর ফলশ্রুতিতে শেয়ারটির ইপিএস 550 টাকা 73 পয়সা হয়েছে এবং এর ফলে শেয়ারটির পি রেশিও কমে গেছে। তো হিস্ট্রিগতভাবে দেখি শেয়ারটির পি রেশিও সবসময় 10 থেকে 20 এর মধ্যে থাকে। তো আমরা যদি দেখি শেয়ারটি 550 টাকা পি রেশিও ইপিএস, তাহলে যদি 10 পি রেশিও ধরি তাহলে কিন্তু 5500 টাকা হলে সেই 10 পি অবস্থান হবে। তো বর্তমানে রয়েছে 992 টাকা, হাজারের নিচে। তাহলে স্বাভাবিক যদি পি রেশিও শেয়ারটির ধরি সবসময় থাকে যেটা, সেটা এই ইপিএসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করলে শেয়ারটি কিন্তু 5500 হলে সব যে অবস্থান হিস্ট্রিগত যে সবসময় হয় সেটা হবে। তো বর্তমানে যেহেতু অনেক কম রয়েছে। তো আমরা আরেকটি বিষয় আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম, যদি শেয়ারটি আমরা যদি দেখি শেয়ারটির অবস্থান, আমরা যেই বিষয়টি বললাম যে পাবলিক পার্সেন্টেজ যদি কম থাকে তাহলে কিন্তু শেয়ারটিতে বড় ধরনের একটা গেইন হওয়ার পসিবিলিটি থাকে এবং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলো কিন্তু সেই ক্ষেত্রে বড় ধরনের একটা দাম প্রভাবিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। খুব কম সংখ্যক শেয়ার, 1,52,00,000 আমরা দেখছি এইবার হোল্ডিং পার্সেন্টেজে অক্টোবরে শেয়ারটি কিন্তু বেশ কিছু শেয়ার 7.70% শেয়ার পাবলিক কিনেছে, ইনস্টিটিউট বিক্রি করেছে। দেখুন ইনস্টিটিউট তাদের কোটায় বিক্রি করছে। এই পার্সেন্টেজটা কিন্তু অক্টোবরের 31শে অক্টোবর পর্যন্ত। তারপর এই 31শে অক্টোবরের পর শেয়ারটির কিন্তু ইপিএস প্রকাশিত হয়েছে। দেখুন সেক্ষেত্রে এই শেয়ারটি যে 31শে অক্টোবরের পর আমরা এই কিন্তু এটার যে বাই সেল হয়েছে সেটা কিন্তু এইখানে পজিশনে নাই। তো এখন যদিও 7.70% ইনস্টিটিউট থেকে পাবলিকে কিনা হয়েছে, কিন্তু তবুও শেয়ারটির সংখ্যা খুব বেশি নয়, মাত্র 28 লাখ এবং টোটালে 1,52,00,000 শেয়ারের মধ্যে 91 লাখ ডিরেক্টরের কাছে। ডিরেক্টররা কিন্তু কোনো শেয়ার সেল করে নাই, ইনস্টিটিউট সেল করছে 7.7% এবং এর ফলশ্রুতিতে শেয়ারটি কিন্তু এখনও সেই যার অনুযায়ী এসপিএস অনুযায়ী সেই ধরনের দাম বৃদ্ধি হয় নাই। তো আমরা 31শে অক্টোবর পর্যন্ত আমরা অক্টোবর মাসের শেয়ারটির প্রাইস দেখব। দেখুন 1 অক্টোবরে ছিল 1098, দ্যাট মিনস 11, এরপর 925, 890, এই 1085 এভারেজ আমরা যদি দেখি তাহলে এক মাসের এভারেজ যদি দেখি বন্ধুরা, তাহলে দেখব 993 টাকা বা 94 টাকা শেয়ারটির এভারেজ প্রাইস। তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু শেয়ারটির বর্তমান প্রাইস দেখছি এই প্রাইসে আছে, যেই
পরিমাণে ইনস্টিটিউট বাই করছিল, সেল করেছিল, তারা কিন্তু এইসব লেভেলে সেল করছে এবং এইসব পাবলিকের যে পার্সেন্টেজের শেয়ারগুলো চেঞ্জ হয়েছে, হাত বদল হয়েছে কিন্তু এইসব লেভেলে। তো এখন আমি যেই বিষয়টি বলতে চাই বন্ধুরা, আমরা আবার ৩০০ দিনের এভারেজ যদি দেখি তাহলে ১৩৯০ টাকা, তো সেই ১৩০৯ টাকা থেকে কিন্তু অনেক কম রয়েছে। এই শেয়ারটি যে ইপিএস এবং যে পজিশন, সেক্ষেত্রে শেয়ারটি যদি তার স্বাভাবিক পি রেশিও সবসময় থাকে ১০ সেটা যদি ফলো করে তাহলে কিন্তু শেয়ারটি ৫,৫০০ কিন্তু অস্বীকার করা যায় না। এছাড়া আরেকটি বিষয়, সামনে যেহেতু শেয়ারটির এই যে ডিসেম্বর ক্লোজিং ডিভিডেন্ড আসবে, সুতরাং এই ৪১০ টাকা ডিভিডেন্ড কিন্তু যেটা দিয়েছিল অলরেডি, সেটা কিন্তু ইন্টারিম ডিভিডেন্ড যেটা দিয়েছিল সেটা কিন্তু ১৮০০ লেভেল থেকে ১৬০০ লেভেলে, ১৪০০ থেকে ১৮০০ এইসব লেভেলে কিন্তু ডিভিডেন্ড ঠিক হয়েছে। সেক্ষেত্রে তাদের বাই প্রাইস কিন্তু ১,০০০ টাকা। তো সেক্ষেত্রে যে এই লেভেলে তারা বের হয়ে যাওয়ার বা সুযোগ নেই বা তেমন লাভ নেই, সামান্য কিছুটা কম বেশি লাভের বিষয়। তো আবার অনেকে লসে আছেন। তো ওভারঅল আমি মনে করি সামনে যেহেতু আবার ডিসেম্বর ক্লোজিংয়ে ফেব্রুয়ারি মার্চে ডিভিডেন্ড দেবে, সেক্ষেত্রে এই শেয়ারটির যে ইপিএস সে অনুযায়ী কিন্তু একটা বড় ধরনের হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তবে এখন আমাদেরকে দেখতে হবে সামনের দিনগুলোতে এই যে ১১০০ টাকা শেয়ারটি টাচ করছে, প্রথমে দেখতে হবে ১,০৮৬ টাকা, তারপর ১১২৫ টাকা। এই দুটো প্রাইস যদি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে তাহলে শেয়ারটির সম্ভাবনা কিন্তু পুনরায় ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা এবার এই শেয়ারটির আজকের আলোচনা টেকনিক্যাল বিশ্লেষণ ছাড়াই করলাম, আপনাদেরকে সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ চিত্রসহ দেখিয়ে দিব। বন্ধুরা, আমরা এই লিন্ডেভিডির এতক্ষণ ফান্ডামেন্টাল লজিক্যাল বিষয়ে আলোচনা করলাম। এবার আমি সংক্ষিপ্ত আকারে টেকনিক্যাল বিশ্লেষণে সেটির পজিশন দেখাবো। দেখুন, সুপার ট্রেন্ড এখনও বাই সিগন্যালে কনভার্ট হয় নাই। আমরা দেখছি এখনও ইচেমু ক্লাউড লাল মেঘের নিচে রয়েছে এবং ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইন অর লাইনকে ক্রস করে নিম্নমুখী অবস্থান, যদিও এখনও জিরো লাইনের উপরে আছে। এরপর এমএসসিডি বা মেঘড ইন্ডিকেটর কিন্তু ব্লু লাইন অর লাইন ক্রস করে উচ্চ অবস্থানে আছে, যদিও জিরো লাইনের উপরে যায় নাই বা সুপার ট্রেন্ডেও তৈরি হয় নাই। মানি ফ্লো কিন্তু ডাউন হয়ে আবার মানি ফ্লো ইনক্রিজ হচ্ছে। দেখুন, গত 11 নম্বর 52 ছিল, পরে আবার মানি ফ্লো বেড়ে 56 অবস্থানে গেছে। আরএসআই ইন্ডিকেটার আমরা সেফ জোনে 44 ছিল, সেখান থেকে 46, এখন খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে রয়েছে। এরপর আমরা স্ট্যাটিস্টিক আরএসআই আমরা দেখছি এখন ব্লু লাইন অর লাইন থেকে নিচে আছে। আমরা এটা স্ট্যাটিস্টিক আরএসআই কিন্তু ব্লু লাইন অর লাইনকে ক্রস করে নাই। তো বন্ধুরা, আমরা এই যে এই শেয়ারটি নিয়ে আজকের আলোচনা, আবারও অনুরোধ করব, কাউকে কেউ বাই সেল করবেন না, নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন। এবং আজকের এই আলোচনাটি পুরো ওই যে পূর্বের মতো হিস্ট্রির মতো সাহিত্যিক এবং এটা অন্যভাবে কেউ নেবেন না, এবং আমার এই আলোচনায় কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।